শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামে হিমন্ত জট টানা দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হয়ে গড়লেন নতুন ইতিহাস। দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। প্রশ্ন ফাঁসের জেরে নিট ইউজি পরীক্ষা বাতিল, তদন্তে নামছে সিবিআই, বড় ঘোষণা এনটিএর। তামিলনাড়ুতে ধর্মীয় স্থান স্কুলের সামনে মদ বিক্রি নিষিদ্ধ, শপথ নিয়েই সরকার অনুমোদিত 717 দোকান বন্ধের নির্দেশ বিজয়ের। মাত্র এক বুটে হার, গণনায় কারচুপির অভিযোগে মাদ্রাজ হাইকোর্টে ডিএমকে নেতা। 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে বিবিজি রামজি, কেন্দ্রের বিজ্ঞপ্তি, বরাদ্দ 95,000 কোটি। খাড়গে রাহুলের 17 ঘন্টা বৈঠকের পরও মুখ্যমন্ত্রী বাছাইয়ে ব্যর্থ কংগ্রেস। 10 বছর পর কেরলে বিপুল জয় হাসিল করার পরও এখনও মুখ্যমন্ত্রী বাছাই করতে পারেনি কংগ্রেস। দাম বাড়তে চলেছে সব নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। শিলচর রামকৃষ্ণ মিশনে অত্যাধুনিক ফিজিওথেরাপি কক্ষের উদ্বোধন। অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি বঙ্গের নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরামের, দায়িত্ব পেয়ে অ্যাকশন মুডে বিজেপি নেতা। এসআইআর প্রভাব ফেলেছে 31 কেন্দ্রে, সুপ্রিম কোর্টে দাবি তৃণমূলের। অতিরিক্ত আবেদন করে মামলার শোলা সুপ্রিম কোর্টের। শিমুলতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রাজদীপ গুয়ালা, আর্থিক সাহায্য, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে ডিডিএমকে নির্দেশ বিধায়কের। এবং সর্বশেষ খবরটি হলো বিন লাদেন আর ওয়েসির মধ্যে তফাৎ নেই, মিমকে নিষিদ্ধ করার দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর। এবারে শুনুন বিস্তারিত খবর। দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাকে শপথ বাক্য পাঠ করান। অসমীয়াতেই শপথ বাক্য পাঠ করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখযোগ্যভাবে একটানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া প্রথম অকংগ্রেসী নেতা হলেন হিমন্ত বিশ্ব শর্মা। খানাপাড়ায় অনুষ্ঠিত হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। এছাড়াও বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পরবর্তী খবরটি হল প্রশ্ন ফাঁসের জেরে নিট ইউজি পরীক্ষা বাতিল, তদন্তে নামছে সিবিআই, বড় ঘোষণা এনটিএর। প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশ জুড়ে তুলপাড়। শেষমেশ গত 3 মে অনুষ্ঠিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। এই সিদ্ধান্তের ফলে পরীক্ষায় বসা প্রায় 22 লক্ষ প্রার্থীর ভবিষ্যৎ আপাতত অনিশ্চয়তার মুখে পড়লেও স্বচ্ছতা বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। সেই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং ঘটনার গভীরে পৌঁছতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় অভিন্ন এই মেডিকেল পরীক্ষা বাতিলের পথে হাঁটল সরকার। পরীক্ষা বাতিল হওয়ায় শিক্ষার্থীদের মনে একাধিক প্রশ্ন দানা বেঁধেছিল। সেই বিভ্রান্তি দূর করতে এনটিএ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে। যে সমস্ত প্রার্থী গত 3 মে পরীক্ষায় বসেছিল তাদের নতুন করে নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। পুনরায় পরীক্ষার জন্য প্রার্থীদের থেকে কোনো বাড়তি আবেদন ফি নেওয়া হবে না। এনটিএ জানিয়েছে খুব শীঘ্রই পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে এবং পরীক্ষার্থীদের জন্য পুনরায় ফ্রেশ অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির এই মেগা পরীক্ষা বাতিলের জেরে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক লক্ষ পরিবার। 3 মে পরীক্ষা দিয়ে অনেকেই ভালো ফলের আশায় ছিলেন, তবে এনটিএ আশ্বাস দিয়েছে দ্রুত স্বচ্ছতার সঙ্গে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে যাতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত না হন। পরবর্তী খবরটি হল তামিলনাড়ুতে ধর্মীয় স্থান স্কুলের সামনে মদ বিক্রি নিষিদ্ধ, শপথ নিয়েই সরকার অনুমোদিত 717 দোকান বন্ধের নির্দেশ বিজয়ের। রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়। কংগ্রেস, বিসিকে, 2 বাম দল সিপিএম এবং সিপিআইয়ের সমর্থনে সরকার গড়েছে তার দল টিভিকে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তামিলনাড়ুর 717টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন জোসেফ বিজয় তলপতি। তার স্পষ্ট নির্দেশ, ধর্মীয় স্থান, স্কুল, কলেজ এবং বাসস্ট্যান্ডের সামনে মদ বিক্রি করা যাবে না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়। পরবর্তী
পরবর্তী খবরটি হলো 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে বিবিজি রামজি কেন্দ্রের বিজ্ঞপ্তি বরাদ্দ 95,000 কোটি। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে বড়সড় পদক্ষেপ নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 1 জুলাই থেকে দেশ জুড়ে কার্যকর হতে চলেছে নতুন গ্রামীণ কর্মসংস্থান আইন, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, যার সংক্ষিপ্ত নাম বিবিজি রামজি। এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই প্রকল্পের আওতায় এবার থেকে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের নিশ্চয়তা পাবেন গ্রামীণ ভারতের মানুষ। 2005 সালে প্রবর্তিত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগার আমূল পরিবর্তন ঘটিয়ে এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে সংসদের শীতকালীন অধিবেশনে এই বিলটি লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পর এবার বিজ্ঞপ্তি জারির মাধ্যমে তা বাস্তবায়নের পথে। সরকার জানিয়েছে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখেই এই প্রকল্প নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। নতুন এই আইন কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার 95,492 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে। এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি হল, প্রতিটি গ্রামীণ পরিবারের সাবালক স্বেচ্ছাসেবকরা এখন থেকে বছরে ন্যূনতম 125 দিনের নিশ্চিত কাজ পাবেন। দুর্নীতির পথ বন্ধ করতে মজুরি সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে শ্রমিকদের ব্যাংক অথবা ডাকঘর অ্যাকাউন্টে জমা হবে। মাস্টার রুল বন্ধ হওয়ার 1 সপ্তাহের মধ্যে অথবা কোনো অবস্থাতেই 15 দিনের বেশি দেরি না করে মজুরি প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে মজুরি না পেলে শ্রমিকরা আইনি নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে 1 জুলাইয়ের মধ্যে দেশ জুড়ে নির্বিঘ্নে এই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে সাধারণ মানুষের আশঙ্কার কোনো কারণ নেই। বর্তমান মনরেগা প্রকল্পে ব্যবহৃত জব কার্ডগুলি নতুন ব্যবস্থার অধীনেও সম্পূর্ণ বৈধ থাকবে। পরবর্তী খবরটি হলো মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ। দাম বাড়তে চলেছে মুদিখানা পণ্যের। সেই তালিকায় রয়েছে সাবান থেকে শুরু করে বিস্কুট, আরও অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী। যেমন দেশের এফএমসিজি কোম্পানি ডাবর ইন্ডিয়া 2027 অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে তাদের বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়াতে পারে। মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থা। এর আগেও একবার সংস্থা তার প্রোডাক্টের দাম বাড়িয়েছে। শুধু ডাবর নয়, আরও অনেক সংস্থায় এই পথে হাঁটতে চলেছে বলে খবর। ডাবরের গ্লোবাল চিফ এক্সিকিউটিভ মোহিত মালহোত্রা বলেছেন, চলমান মুদ্রাস্ফীতির কারণে বিশেষ করে প্যাকেজিং উপকরণের দাম বৃদ্ধির ফলে পরের ত্রৈমাসিকে আরও এক দফা মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে প্যাকেজিং উপকরণের দাম বাড়ছে। এদিকে ডাবর চলতি ত্রৈমাসিকে ইতিমধ্যে প্রায় 4% দাম বাড়িয়েছে। ডাবর একা নয়, দেশের বৃহত্তম এফএমসিজি সংস্থা HUL এবং অন্যান্য সংস্থাও যন্ত্রাংশ এবং প্যাকেজিং খরচের উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছে। পরবর্তী খবরটি হলো মাত্র 1 ভোটে হার, গণনায় কারচুপির অভিযোগে মাদ্রাজ হাইকোর্টে ডিএমকে নেতা। গণতন্ত্রের উৎসবে প্রতিটি ভোট যে কতটা মূল্যবান, তামিলনাড়ুর তিরুপাত্তুর কেন্দ্রের ফলাফল তা আরও একবার প্রমাণ করল। তবে মাত্র 1 ভোটের ব্যবধানে পরাজয় মেনে নিতে পারছেন না ডিএমকে নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী KR পুরিয়াক্কুরুপান। গণনায় গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে এবার মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। জয়ী প্রার্থীর বিধায়ক হিসেবে শপথ গ্রহণ আটকানোর আর্জি জানিয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন এই প্রবীণ নেতা। মামলাকারীর দাবি অনুযায়ী এই নজিরবিহীন পরিস্থিতির মূলে রয়েছে আসনের নাম নিয়ে তৈরি হওয়া এক জটিলতা। তামিলনাড়ুতে তিরুপাত্তুর নামে 2টি বিধানসভা কেন্দ্র রয়েছে। একটির ক্রমিক নম্বর 50 এবং অন্যটি 185। পেরিয়াকরুপ্পন লড়াই করেছিলেন 185 নম্বর তিরুপাত্তুর আসন থেকে, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন টিভিকে প্রার্থী শ্রীনিবাস সেতুপতি। আদালতে পেরিয়াকরুপ্পনের আইনজীবী দাবি, একই নাম হওয়ার কারণে পোস্টাল ব্যালট গণনায় মারাত্মক ভুল হয়েছে। 185 নম্বর আসনের একটি গুরুত্বপূর্ণ পোস্টাল ব্যালট ভুলবশত 50 নম্বর তিরুপাত্তুর আসনের ব্যালটের সঙ্গে গণনা করা হয়েছে। এই একটি ভোটের অদলবদলি নির্বাচনী ফলাফলের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে ডিএমকে প্রার্থীর অভিযোগ। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রবিবার ছুটির দিনে মাদ্রাজ হাইকোর্টে বিশেষ শুনানির আয়োজন করা হয়। বিচারপতি এল ভিক্টোরিয়া গৌরী এবং বিচারপতি এন সেন্থিল কুমারের অবকাশকালীন বেঞ্চে টানা 3 ঘন্টা ধরে সওয়াল জবাব চলে। শুনানির মূল উদ্দেশ্য ছিল এই ধরনের সূক্ষ্ম ব্যবধান এবং গণনার ত্রুটির ক্ষেত্রে নির্বাচন কমিশনের আইনি অবস্থান কি। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী তরুণ রাও আদালতে জানান যে
নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই রিটার্নিং অফিসারের কার্যকাল শেষ হয়ে যায়। কমিশনের মতে একবার ফলাফল ঘোষিত হয়ে গেলে তাকে চ্যালেঞ্জ করার একমাত্র আইনি পথ হলো ইলেকশন পিটিশন বা নির্বাচনী আর্জি পেশ করা। পেরিয়া করুপ্পন যে পদ্ধতিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তা নিয়ে কিছুটা প্রশ্ন তুলেছে কমিশন। পরবর্তী খবরটি হলো হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি ও তার দলকে নিয়ে মন্তব্য করে তীব্র বিতর্ক চড়ালেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা মন্ত্রী নীতেশ রানে। ওয়াইসির দল মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনকে সরাসরি জঙ্গি সংগঠন বলে আক্রমণ করে সেটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি। এমনকি আল কায়দা প্রধান উসামা বিন লাদেনের সঙ্গে ওয়াইসির তুলনাও টেনেছেন রানে। সম্প্রতি নাসিকের তথ্য প্রযুক্তি সংস্থাকে ঘিরে ধর্মান্তকরণ মামলায় মূল অভিযুক্ত নিদা খানকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে অভিযুক্ত ও তার পরিবারকে আশ্রয় দিয়েছিলেন ওয়াইসির দলের এক কাউন্সিলর। এরপরই খুব উগরে দেন নীতেশ রানে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন একটি জঙ্গি সংগঠন। উসামা বিন লাদেন আর ওয়াইসির মধ্যে কোনো পার্থক্য নেই। লাদেন যেমন আল কায়দার মাধ্যমে কাজ করত, ওয়াইসি এখন একই কাজ করছে নিজের দলকে ব্যবহার করে। এখানেই থামেননি মহারাষ্ট্রের মন্ত্রী। তার অভিযোগ, সাংসদ হওয়ার পর ওয়াইসি সমাজের জন্য কোনো ইতিবাচক কাজ করেননি, বরং শুধুমাত্র বিভাজনের রাজনীতি ও উগ্র মতাদর্শকেই সামনে এনেছেন। রানের দাবি, যেভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল একইভাবে ওয়াইসির দলকেও নিষিদ্ধ করা উচিত। পরবর্তী খবরটি হলো অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি বঙ্গের নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরামের। দায়িত্ব পেয়ে অ্যাকশন মুডে বিজেপি নেতা। শিক্ষার নামে কোনো বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সরকারি অনুমোদন ছাড়া বা নিয়ম না মেনে কেউ মাদ্রাসা চালালে প্রশাসন ব্যবস্থা নেবে। 4 দপ্তরের দায়িত্ব পাওয়ার পর সংবাদ সংস্থাকে একথা জানান রানীবাঁধের বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু। রাজ্যের ট্রাইবাল ডেভেলপমেন্ট, অনগ্রসর শ্রেণী কল্যাণ, মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন, এই 4টি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্ব পেয়ে কার্যত অ্যাকশন মুডে দেখা গেল তাকে। জাল জাতিগত শংসাপত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুদিরাম। পেশায় শিক্ষক ক্ষুদিরামের কথায়, মাদ্রাসা শিক্ষা রাজ্যের শিক্ষা ব্যবস্থারই অংশ, ফলে এখানে আলাদা নিয়ম চলবে না। যারা সঠিকভাবে প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে যদি অনিয়ম, দুর্নীতি বা বেআইনি কাজ চলে তাহলে সরকার চুপ করে থাকবে না। নতুন মন্ত্রীর দাবি, বিভিন্ন জায়গা থেকে অনুমোদনহীন বা নিয়ম বহির্ভূতভাবে চলা কিছু মাদ্রাসা নিয়ে অভিযোগ এসেছে। কোথাও ছাত্র সংখ্যা নিয়ে অসঙ্গতি, কোথাও নথিপত্রে গরমিল, আবার কোথাও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। মন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে দেওয়া যায় না। প্রয়োজনে নথি খতিয়ে দেখা হবে, প্রশাসনিক পর্যবেক্ষণও বাড়ানো হবে। শুধু মাদ্রাসা শিক্ষা নয়, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর নিয়ে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী। তিনি বলেন, ভুয়ো এসটি বা এসসি সার্টিফিকেট দেখিয়ে প্রকৃত আদিবাসী ও তফসিলি সম্প্রদায়ের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। জাল শংসাপত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।